আল্লাহ অনেক কিছু আমাকে দিয়েছে, আর তার মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে হচ্ছে চোখের পানি, যেটা এত বেশি কোনো কিছু দিয়ে সেটা মানে নিয়ন্ত্রণ করা যায় না। মানে কোথা থেকে যে এত চোখের পানি আসে আমি মাঝে মাঝে নিজেও জানি না, ঠিক আছে। যদিও আমার কান্না করতে মোটেও ভাল লাগে না বা ইচ্ছা হয় না, এবং আমার একান্ত কাছের মানুষগুলো সবাই জানে যে আমি কান্না করতে পছন্দ করি না, কষ্ট পাই। বাট তারপরেও অনবরত আমার মানে কান্না চলতেই থাকে। জানি না এটা কয়দিন পর্যন্ত টানা অব্যাহত হবে। হয়তো মাঝখানে আধা ঘন্টা একটু ব্রেক হয়, পরে আবার একটা কিছু মনে হয়, আবার শুরু হয়। কি যে বিপদে আছি কি বলবো। ঘুমের ওষুধ খেয়েও ঘুমাইতে পারতেছে না, ঠিক আছে। এখন এই যে 2 ছেলে ঘুমাইতেছে, এইখানে বড় ছেলে, এই পাশে ছোট ছেলে, ঠিক আছে। ওরা ঘুমায় গেছে আরো 3-4 ঘন্টা আগে। এখন কয়টা বাজে জানেন? তার আপনাদের মোবাইলটায় দেখায়, আরেকটা মোবাইল দেখেন, দেখা যায় কয়টা বাজে দেখেন তো। দেখছেন নিশ্চয়ই, 3টা 36 বাজে। 3টা 36 বাজে। তো এরকম অনেকদিন ধরে আমার সাথে হচ্ছে। সেই আজানের পরে গিয়ে 6টার দিকে গিয়ে, তারপরে একটু কোন রকম 6টা 7টার দিকে গিয়ে একটু চোখটা লেগে আসবে, এরপর আবার বাচ্চাদের জন্য উঠতে হয়। কথা বলতে পারতেছি না, কাশি হইতেছে। রেখে দেই, ভালো থাকেন, আপনারা ঘুমান। বলেন তো, ঘুম না আসলে এত বড় একটা রাত, সারাটা রাত এপুট ওপুট করে বা উঠে বসে মানে কতক্ষণ ভাল লাগে বলেন। আর এদিকে বাচ্চারাও তো ঘুমিয়ে আছে, ওদেরকেও তো আর বিরক্ত করা যাবে না, বা কি করব, মানে এগুলাই হচ্ছে গিয়ে অবস্থা। তো এর মধ্যে ভোরের বেলা তখন মানে তো সজাগই, ঘুমাই নেই এখন। ভোরে প্রচন্ড না একটু মনে হচ্ছে যে ক্ষুধা লাগছে, কিছু খাওয়া দরকার। তো পরে আমি ফ্রিজ থেকে 2টা খেজুর নিয়ে আসলাম, আর আপনাদেরকে দেখাবো আমি কয়টা বাজতেছে ঘড়িতে, তাহলে বুঝবেন। আর রাতেও যেহেতু খাওয়া দাওয়া করিনি, তো যার কারণে হচ্ছে ক্ষুধা লাগাটাই স্বাভাবিক। মানে এখন মনে হচ্ছে, এমনিতে ওইভাবে ক্ষুধাও লাগে না, মানে আমি যে খাই না, না খেয়ে আছি, মানে এত লং টাইম না খেয়ে থাকি তাও ক্ষুধা লাগে না, মানে এটা কি বলবো। যাই হোক, খাওয়া দাওয়াটাও যদি স্বাভাবিক হইতো তাহলে আমিও মানে আমার জীবনের 80% জিনিসের সমাধান হয়ে যেত, আমি সুস্থ হয়ে যেতাম। তো এই যে আমি দেখাচ্ছিলাম, এই যে দেখেন 6টা 2 বাজে, হ্যাঁ। তো এই হচ্ছে ব্যাপার, এরকমই চলতেছে। তো বসে বসে তারপরে 2টা খেজুর খাচ্ছিলাম, আর এতক্ষণ আর ক্যামেরা অন করিনি। পরে ভাবলাম যে আপনাদের সাথে একটু ভিডিও শুরু করি, এখান থেকে শুরু করি। চলতেছে জীবনে এভাবে, কি আর করবো বলেন, যখন যেভাবে চলে, ঠিক আছে। সেটা তখন সেভাবেই চালাই নিতে হয়, কিচ্ছু করার থাকে না অনেক সময়। অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, উত্তর চাচ্ছেন। আসলে আপু কিছু জিনিস থাকে কি, সেটা প্রশ্ন করলেও আপনারা সেটার আসলে সমাধান কখনোই দিতে পারবেন না। তারপর হয়তো বলবেন যে সমাধান যেহেতু আমরা দিতে পারবো না, তাহলে আমাদের কাছে কেন শেয়ার করেন বা কেন আমাদের সামনে ভিডিওতে প্রকাশ করেন। তো তাদের জন্য ছোট্ট করে জাস্ট এইটুকুই বলবো যে আমার নিজের কাছে মনে হচ্ছে যে আমি একটু নিজে রিলিফ হচ্ছি, কারণ আমার এটা বলার কর কোনো জায়গা নেই। আর আমি যেহেতু একেবারেই চাপা স্বভাবের মানুষ, নিজের ভিতরেই সবকিছু রাখি দুমড়ে মুচড়ে, নিজেই মানে আজকে একেবারে মানে কষ্ট সহ্য করার শেষ প্রান্তে বলতে পারেন। তো সেই জন্য মনে হচ্ছে আপনাদের সাথে তো ডেইলি ব্লগ শেয়ার করবই, তো সবসময় হাসি নিয়ে হাসি খুশি ভাবে শুরু করি। বাট এখন আমার চোখে পানি পড়বে, পড়াটা স্বাভাবিক, আর সেটা নিয়েই শুরু করি। তো সেটা নিয়ে আপনাদের এত সিরিয়াস হওয়ার কিছু নাই, জীবনে অবশ্যই ভালো সময় আসবে বেঁচে থাকলে। আর যদি বেঁচে না থাকি তাহলে তো আর কোনো কথা নেই। তো দোয়া করবেন যার যার জায়গা থেকে, আর আপনাদের জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আর এত শত শত আপুদের ভালোবাসার কমেন্ট পেয়েছি, যারা মানে একেবারে ডাইরেক্ট বলতেছে, আপু তোমাকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। এই কথাগুলো আমার কানে বাজতেছে, ঠিক আছে। তো সেই সব আপুরা আরো বেশি বেশি করে বলবেন, কারণ খারাপ সময় যখন এই কথাগুলো শোনা হয় তখন মনে হয় যে না, আমাকে তো ভালোবাসার অনেক মানুষ আছে, তখন মনের মধ্যে সাহস পাওয়া যায়, শক্তি পাওয়া যায়।
যাই হোক, আপনাদের অনেক আবুল তাবুল কথাবার্তা জ্ঞান দিয়ে দিলাম। পরিস্থিতিটাই এমন যাচ্ছে, সেই জন্য এমন কথাবার্তা বলছি, সেটা হয়তো অনেকেই বুঝতেছেন। অনেকে এক আপু কমেন্ট করেছেন যে আপু কখন কি করতেছেন বা করবেন সেটাও ঠিক আপনি বুঝতেছেন না, কারণ আপনার পরিস্থিতিটা সেরকম নাই, এটা বোঝা যাচ্ছে। তো এদিকে আমি এই যে সকালবেলা যাবে না, দুপুরই হয়ে গেছে, একটা রুটি আর একটা ডিম পোস্ট খেয়ে নিছি। আর এদিকে আমার এই গাছে প্রথম ফুল ফুটেছে। তো এই গাছের পিছনে একটা ইতিহাস আছে, গাছগুলো এক জায়গা থেকে আনা হয়েছে, তো সেটাই লাগাইছিলাম। তো এটার কাহিনী অবশ্য আমার বান্ধবীরা জানে, ওরা ব্লগ দেখার পরে বুঝতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আর এই এটার নাম যেন কি, মনে করতে পারতেছি না। ও তো প্রতিদিনই একটা করে ফোটে, নয়নতারা। আর পাখিকে এখানে খাবার দিলে ওরা খাইতে চায় না কেন আমি জানি না। নিচে আবার খোলা জায়গায় খাবার দিলে সেখান থেকে ঠিকই খায়। এই হচ্ছে অবস্থা। আর রুম টুম কিচ্ছু গোছাই নাই, একেবারে এলোমেলো। বারান্দায় কিছু কাপড় ছিল, সেগুলো এনেও খাটের মধ্যে এভাবে রাখা। আর বাচ্চারা দেখেন প্যান্ট কোথায় ঢুকায় রাখছে। তো বাচ্চাদের ঘর মানে যেটা হয় সবসময় একদম টিপটপ পরিপাটি, যে অনেক সময় দেখায় না যে মানে ঘরের মনে হয় বিছানা চাদর একটা ভাঁজও নেই। ব্যক্তিগত লাইফে মানে আসলে সবসময় সেটা থাকে না। ঠিক আছে, গুছানো আমাদেরও হয়, আবার অগুছালো হওয়াটাও স্বাভাবিক। তো আমি এটাই বলতেছিলাম এখানে যে আমার বিছানা চাদরটা চেঞ্জ করা দরকার। তো দেখি একটু শক্তি সঞ্চয় করতে পারলে করব। আর এদিকে হচ্ছে গিয়ে আমার যে চায়না ডল গাছটা বেশ ভালোই আছে মাশাল্লাহ, কিন্তু গাছের পাতাগুলোর মধ্যে এত ধুলা পড়ছে। আর এই ধুলাগুলো না, আমিও মাঝে মাঝে ওদের গায়ে পানি স্প্রে করে দিই, বাট স্প্রে করলে পাতাটা চকচক করে কিন্তু ধুলাটা যায় না, মানে শুকাইলে আবার ধুলাই দেখা যায়। আর যেহেতু আমাদের বাসার এখানে হচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, মানে আমাদের বিল্ডিং এ কাজ চলতেছে, তাই ধুলাবালি তো আসতেই থাকে, আর সেগুলো একদম পাতায় বসে গেছে। এখন আমি চিন্তা করতেছি একটা একটা করে পাতা মুছে মানে পরিষ্কার করাটাও তো একটা টাফ ব্যাপার, তাই না? সহজ কোনো যদি উপায় থাকে আপনারা জানাবেন। আর আজকে কোনো তরকারিতে আলু নেই, তাই বাচ্চাদেরকে কয়েকটা হচ্ছে এখানে আমি আলু ভেজে দিচ্ছি। প্রথমে একটু সিদ্ধ করে নিছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায়, এরপর হচ্ছে এখানে আমি ভেজে নিতেছি। বাচ্চারা এটা পেলে একদম খুশি হয়ে যাবে। আর মাছ দেখলে তো আবার নারাজ হয়ে যায়, কিন্তু আলু ভেজে দিলেও সে খেয়ে নেয়। এই হচ্ছে তার অবস্থা। আর এই যে দেখেন এইখানে কাজ করতেছি, এইখানেও চোখের পানি পড়তেছে, আমি নিজেও বুঝতেছি না কখন চোখের পানি পড়ে আর কখন পড়ে না। আমি তো চোখের ডাক্তারের কাছে যাবো যে আমার চোখে কোনো সমস্যা কিনা। তবে ধরে নিতাম 100% সমস্যা যে সব সময় পড়ে, তাইলে একটা কথা, বাট যখন কষ্টে থাকি ওই সময়গুলোতে পড়ে, তার মানে তো বোঝা যায় যে চোখের সমস্যা না, এটা আসলে ভেতরকার সমস্যা। আর এখানে আমি এই যে বসে বসে ছেলেদের জন্য মাছের কাটা বাছতেছি, বেছে দুই ছেলেকে আলাদা আলাদা করে প্লেটে দিয়ে দিব। আর ওদেরকে এখনো টেবিলে আমি ডাকি নাই, কারণ আবরার যদি দেখে যে টেবিল মানে মাছ বেছে ওরে দিতেছি, তাইলে তখন থেকে নাক সিটকানো শুরু করবে। ভাত খাবে ঠিকই, কিন্তু মন দিয়ে খেতে চাইবে না, মোচড়ামুচড়ি করতে থাকবে। ঘন করে ডাল রান্না করেছি, সেই ডাল দিয়ে আর মাছ দিয়ে সুন্দর করে মেখে তারপরে আলুগুলো উপরে সাজায় দিব, তাহলে ও ভাববে ডাল আর আলু দিয়ে ওকে ভাত খাইতে দিচ্ছে, তাহলে ও একটু রিল্যাক্সে খাবে আর কি। আর এখানে আমি বসে বসে মানে কাটাও বাঁচতে পারতেছিলাম না, চোখের এত পানির ঢল শুরু হয়েছে ভাই রে ভাই, মানে কাটা চোখে দেখতেছিলাম না, একটা আরেকটা মানে এই যে কেমন যেন আবছা আবছা লাগতেছিল, এরকম একটা ব্যাপার। আর এই যে ভিডিওতে এখন মনে হচ্ছে যে বাচ্চা মানুষের মতো ফুফায় ফুফায় কাঁদতেছি। ছোট মানুষের যখন মন খারাপ হয়, কেউ ধমক দেয়, তখন দেখবেন এরকম গালটার ফুলায় কান্না করে। তো এই দিক থেকে বয়সে বুড়ি হয়ে গেলেও মনের দিক থেকে মনে হয় বাচ্চাই আছি, তাই না? আর চোখের পানি তো যেমন তেমন, নাক দিয়েও সমানে পানি পড়া শুরু হয়েছে, নাক মুছতে মুছতে নাকের দুই সাইডে চামড়া ছিলে গেছে, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, এদিকে মাছটা সুন্দর করে বেছে নিছি, এখন হচ্ছে দুই ছেলের প্লেট আলাদা আলাদা করে দিয়ে ওদের ভাতটা মেখে ওদেরকে খেতে বসিয়ে দিব। কিন্তু আমি আর খাবো না, কারণ আমি যে দুপুরে রুটি আর একটা ডিম পোস্ট খাইছি, আমার আর খাওয়া মানে দুপুরের খাবার শেষ, আর খাওয়া দাওয়ার দরকার নাই। পরে এসে রুমে এসে বসলাম, বসেও শান্তি নাই, এখানে বসে চিন্তা করতেছিলাম একটু গোসল টোসল করি, ফ্রেশ হই। তো সেটা করতে যাব, মানে কত রকমের কত চিন্তা, কত কিছু যে মনে পড়ে যায়। যাই হোক, সন্ধ্যার নাস্তা এখানে বাচ্চাদেরকে হচ্ছে আম আর অল্প করে হচ্ছে নুডলস রান্না করে দিয়েছি। আর ওই যে আলু ভেজেছিলাম তার কয়েকটা আলুও ছিল, সেগুলো দিয়ে দিছি, কারণ তারা এটা ফ্রেঞ্চ ফ্রাই এর মতো খেয়ে ফেলবে আর কি, তাদের কাছে ভালো লাগবে, তো সেই জন্য দিলাম। আর এই বছর আম নিয়ে যে কি ইতিহাস হয়েছে, এই ইতিহাস মনে হয় যতদিন আমি বেঁচে থাকবো ততদিন মনে থাকবে। আপনারা আবার ভুলেও আমের ইতিহাস জানতে চান না? অনেক ইতিহাসই থাকে মানুষের জীবনে ঘটে, মানুষ সেটা আসলে কাউরে বলে না।
বলার সেই সিচুয়েশন আসলে থাকে না। যাই হোক, বাচ্চাদেরকে যে নুডলস দিয়ে দিলাম, তারা বললো আবার একটু সসও লাগবে, তাই তাদেরকে একটু সসও দিয়ে দিলাম। তো সস দিয়ে মেখে ঠেকে বললাম যে কেমন হয়েছে, তো তারা খেয়ে বললো যে মা আম্মু অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে। আর নুডলস আমার ভালো লাগে না, খাইটাই না। আর আমি না ওই যে মানে দেখতেন আমার আগের ব্লগ গুলো দেখলে তো আপনারা জানেন যে আমি একটু চা খাই, বিস্কিট খাই। তো সেটা সকালের দিকেও খাই, আবার সন্ধ্যার দিকেও খাই। কিন্তু আমি একটা জিনিস হঠাৎ করে খেয়াল করে দেখলাম, আমি 2 দিন ধরে না চাও খাই না। এবং আমার মনটা, যে মনটা একটু পর পর চা চা করে, সেই মনটাও চা চা করে না। ব্যাপারটা কি? কিন্তু ভালো রকম একটা সমস্যা, তাই না? কারণ চা তো আমি খাই, তাহলে মনটা তো চা চা করবে, তাই সে মনটা চা চা কেন করতেছে না? মনটারে এমন ভাবে নিয়ন্ত্রণ করে ফেলছে, মানে সব কিছু সে একই জায়গার উপর নির্ভর করে। যাই হোক, এরপরে চলে আসলাম বাচ্চাদেরকে পড়ানোর জন্য। কারণ যাই হোক, খাওয়া দাওয়া, বাচ্চাদেরকে টাইম টেবিল মতো ঘুম পাড়ানো, পড়াশোনা করানো, এই রুটিন তো কন্টিনিউ করতে হবে, কিছুই করার নেই। তো এরপর ওদেরকে পড়ানো শেষ করে আমি আবার একটু বের হয়েছিলাম। কয়দিন ধরেই আমার বের হওয়ার দরকার, কিছু জিনিস বাজার সদাই না করলেই না, আমি কেমনে রান্না বান্না করব, এরকম একটা ব্যাপার। তো কিন্তু বের হইতে পারতেছি না। আর শরীর এত পরিমাণে খারাপ, দুর্বল, মানে আমার ভয় লাগতেছিল সিঁড়ি বেয়ে নিচে নেমে উপরে উঠবো কিভাবে। তো বের হইলাম, পরে হচ্ছে গিয়ে আমার প্রেসারটাও মাপলাম। আর প্রেসার মাপার পরে তারা বলতেছে আপনার প্রেসার পাওয়াই যেতেছে না, এত কমে গেছে, আপনি তাড়াতাড়ি করে বেশি কিছু খান, নাইলে স্যালাইন দেন, মানে এগুলো বলতেছে আর কি। তো যাই হোক, এখানে দেখেন কি কি নিয়ে আসছি, তাও অসুস্থ শরীরে। মুরগির ডিম, হাঁসের ডিম, তারপর ড্রাগন ফল, আলু, আর নিয়েছি হচ্ছে আমড়া, বরিশালের আমড়া বের হয়েছে, এই যে বড় বড়। এই আমড়াগুলো কিন্তু অনেক মজা হয়। এর আগে যে আমড়াগুলো আনছিলাম ওইটা একটু টক টক ছিল। যাই হোক, আর অনেকগুলো ডিম আনছি। আর ডিম নিয়ে রাস্তা দিয়ে আসার সময় এক বয়স্ক আঙ্কেলের হাতে একটা ছাতা নাকি যেন ছিল। সে মানে এমন ভাবে হাত নাড়ায় হাঁটতেছিল, ওই ছাতার সাথে লেগে আমার ডিম মনে হয়েছিল তখন ভেঙে গেছে। তো যাই হোক, আমি আর কিছু বলি নাই, কিন্তু আঙ্কেলও মানে টেরই পায় নাই, সে চলে গেছে, মুরব্বী মানুষ। তো আমি চুপচাপ চলে আসছি বাসায়। তো আসার পরে এখন হচ্ছে ভাবলাম ডিমগুলো গুছিয়ে রাখি। আর আমি তো সবসময় আসলে ডিম ধুয়ে তারপরে ফ্রিজে রাখি, কিন্তু ইদানিং সবার কমেন্ট পাচ্ছে কি বলে, আপু ডিম ধুয়ে ফ্রিজে রাখতে হয় না, কারণ ডিমের উপরে নাকি কি টাইপের একটা জিনিস থাকে, সেই আবরণটা ধুয়ে ফেললে তাহলে খুব ইজিলি সেই ডিমের আবরণ দিয়ে বাইরের যে ব্যাকটেরিয়া সেগুলো নাকি ডিমের ভিতরে ঢুকে যায়। আমি এত ডিটেলসে ওইভাবে বলতে পারতেছি না, আপনারা বুঝে নেবেন। তো যারা আমার ভিডিও দেখতেছেন তারা সবাই কমেন্ট করে জানাবেন যে আসলে আপনারা কোনটা করেন, ডিম ধুয়ে রাখেন না না ধুয়ে রাখাই ভালো। তবে আমি এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম, সেখান থেকে দেখতে পেলাম যে আসলে ডিম নাকি না ধুয়েই ফ্রিজে রাখা ভালো। তো এমনিতে খোলা অবস্থায় ফ্রিজে রাখবেন না, চেষ্টা করবেন ঢাকনা দেওয়া কোনো বক্সে রাখতে, যাতে করে ডিমের ময়লা টয়লা থাকলেও সেটা আবার ফ্রিজে গন্ধ না হয় বা অন্য খাবারের সাথে না মিশে, বুঝতে পারছেন? তো সেইভাবে রাখাটাই নাকি ভালো। তো এই জন্য আজকে ভাবলাম তাহলে তো আমার কাজ বাইচে গেছে, ডিমগুলো আবার পরিষ্কারও আছে। বেশিরভাগই পরিষ্কার দেখেই ডিম আনি, তো ধোয়াধুয়ির ঝামেলা নাই, আমি বক্সে সুন্দর করে রেখে দিই। আর ওই যে একটা ডিম ভাঙছে না, সেই ডিমে দিয়ে আরো 7-8টা ডিম সব একদম লটর পটর হয়ে গেছে, ওইগুলা ধোয়াই লাগবে, কারণ ওগুলা না ধুয়ে বক্সে রাখা যাবে না, গন্ধ হয়ে যাবে। আর ভাবলাম আজকে ডিমের তরকারি রান্না করবো, তাহলে এগুলো দিয়ে রান্না করে ফেলতে পারবো। আর আগের হচ্ছে 3টা ডিম ছিল, আর আবার হাঁসের ডিমও নিয়ে আসছে। ওই যে প্রেশার মাপলাম না, তারা বললো যে আপনি এখনই গিয়া 2টা হাঁসের ডিম খায় ফেলেন, মানে ডেইলি 4-5টা খাবেন, এগুলো বলতেছিল। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তারপরে এখানে এই যে ছোট ছেলেরা বলতেছিলাম কি, বাইরে থেকে আসার পরে এত দুর্বল লাগতেছিল, শরীর পুরা ছেড়ে দিছে, মাথা ব্যথা করতেছে। পরে সে কি করছে, মাথা ব্যথার বাম নিয়ে এসে তারপরে আমাকে হচ্ছে গিয়ে দিয়ে দিতেছে। মানে এত পরিমাণে দিছে, আমার কপাল টপাল একদম জইলা পুইরা আগুন লেগে গেছে এমন লাগতেছে। আমি বললাম এত দিছো কেন তুমি? আবার সে নিজের কপালে দেয়, বললাম তোমার কপালে দিও না, তোমার জ্বলবে। ও বাচ্চা মানুষ না, ওদের তো সেন্সিটিভ স্কিন, তো সেটা দিয়ে সে হচ্ছে আমাকে একটু মেসেজ করে দিচ্ছে। ঠিক আছে, এরপরে আবার সে সুন্দর করে দোয়া পড়েও ফু দিয়ে দিতেছে। এটা আবার তার বাবার কাছ থেকে শিখছে, সেবা যত্ন করা, করে দোয়া টোয়া পড়ে ফু দিতে হয়, এইসব মানে গুণ বাবার কাছ থেকে শিখছে তারা, মাশাল্লাহ। তো এই তো তা সুন্দর করে হচ্ছে গিয়ে আমি আবার দেখাই দিয়েছিলাম কোন দিকে দিব। আর সেই কপালের মাঝখানে খালি ঘষতেছিলাম, ঘুষা উঠাই ফেল কপালে যা যা আছে, যাতে নতুন কিছু গজায়, আগের সবকিছু উঠে যায় কপাল থেকে। মজা করতেছিলাম। এরপরে এই যে রান্না বান্না শেষ, আর বাচ্চাদের অলরেডি খাবার দিয়ে দিচ্ছি, বেশি করে ডিম রান্না করছি, কারণ ওরা তো পছন্দ করেই। তো কালকে দুপুরে ঝামেলা থাকবে না ওদের জন্য, অন্য টুকটাক কিছু করে নিলে হয়ে যাবে। কাজ করতেছিল, তুমি কি বললা? এই পাশে করবা। ওই পাশে যাবো কেন?
এই পাশে ময়লা ঝাড়ু দিতে হবে। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমার সোনা বাচ্চাটা বিছানায় বসাইতেছে। ঠিক আছে ঠিক আছে, তা গোছাও। আসলেই তো এই পাশটা ময়লা। দাও চামিচ দাও। তারা দুইজন আবার দুধের সর খায় না। মেয়ে সর দিব একটু। না, আমার লাগবে না। মিয়াও 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 নাও 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 খেয়ে নাও। এ দুধ খাওয়া শেষ। এবার আম্মু ভিডিও চলতেছে। এবার কি খাবে? এটা এবার আম্মু খাবে। আম্মু ভিডিও চলতেছে। হ্যাঁ, ডাক্তার এবার আম্মুকে দুধ খেতে, নাহলে মাথা ঘুরে পড়ে যাবে আম্মু। বিসমিল্লাহ বলছো। তোমরা আমাকে এনে না খাওয়াইলে তো আমি খেতেই পারতাম না। আম্মুর খেতে ইচ্ছা করতেছে না। পুরা ভিডিও দুধের ভিতরেই ঢুকাই দিছে এই ভিডিও। এখন রাত কয়টা বাজে জানেন? 2টা কি বলে 34 বাজে, মানে 2:30 বাজে। ঠিক আছে, এটা বসে কথা বলতেছি, দাঁড়ায় কথা বলতে পারতেছে না, শরীর দুর্বল লাগতেছে। ঠিক আছে, কিন্তু আমার ঘুম আসতেছে না, ঘুমাইতে পারতেছে না, অনেকক্ষণ ধরে শুয়ে আছি। বাচ্চাদেরকে অলরেডি শোয়াই দিছে আমার রুমে। ঠিক আছে, ওদের রুমটা একেবারে এলোমেলো হয়ে আছে, মানে বাচ্চাদের মেইন রুম যেটা সেটা এলোমেলো হয়ে আছে, আর বাচ্চাদেরকে শোয়াই দিছে হচ্ছে আমার রুমে। তো ওরা ঘুমাই গেছে, আর অনেকক্ষণ হয়েছে, কিন্তু আর ঘুম আসতেছে না। ঘুমের ওষুধও খাইছে, তাও ঘুম আসতেছে না। যাই হোক, তো ভাবলাম জেগে যেহেতু আছে, দেখি ভিডিওটা এডিট করি। তো ভিডিওটা ভাবলাম যে তাইলে রাতে যদি পারি ভয়েস ওভার দিব, আর নাইলে তো নাই। এই হচ্ছে ব্যাপার। আর এই ব্লগটা আপনারা হচ্ছে এখন দেখতেছেন আমার নতুন চ্যানেলে, ঠিক আছে, বা নতুন পেজে। তো এখানে মানে আজকে দিচ্ছি আর কি, কারণ কয়েকদিন এখানে ভিডিও দেওয়া হয় নাই। আর মেন চ্যানেলে দেখা গেছে যে অনেকেই আছেন বিষয়টাকে ভালোভাবে পজিটিভ ভাবে নিচ্ছেন না। তো যাই হোক, সেটাও বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে দোনোটাই যেহেতু ব্লগিং এর চ্যানেল, তো কয়েকদিন ভিডিও এই চ্যানেলে পাবেন, কয়েকদিন ভিডিও হয়তো ওই চ্যানেলে পাবেন। তো যারা রেগুলার আমাকে দেখতে চান বা ফলো করতে চান, তারা দোনো চ্যানেলে এবং জন্য ফেসবুক পেজেই হচ্ছে গিয়ে লাইক ফলো করে রাখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে ভিডিওগুলো পেয়ে যাবেন। ঠিক আছে, আমার না অনেক শ্বাসকষ্ট হচ্ছে, কথা বলতেও কষ্ট হচ্ছে, বুকে ব্যথা করতেছে। যাই হোক, এত রোগ শোকের কথা বলতে বলতে আমি টায়ার্ড, আপনারাও শুনতে শুনতে টায়ার্ড। বাট তারপরেও হয় না যে একটা মানুষকে অনেক অনেক মানুষ ভালোবাসে না, কিছু সংখ্যক মানুষ তো মন থেকে ভালোবাসে। তো সেরকম মন থেকে যারা পছন্দ করেন, ভালোবাসেন, সেই সংখ্যা যতই কম হোক, সেই আপুরা যতদিন চাইবে বা আমার পাশে থাকবে, আমি ভিডিও দিব। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। আর চেষ্টা করতেছি, মানে আমি আজকে নিজেকে নিজে অনেকবার বুঝাইছি, বলছি, মানে যতটা সম্ভব হয় আমি ইমোশনটা একবারেই প্রকাশ করব না। আমি আমার স্বাভাবিক, মানে অন্তত ক্যামেরার সামনে স্বাভাবিক জীবনযাপনটাই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। আর নিজের কষ্টের কথাগুলো এভাবে বলবো না। ঠিক আছে, কারণ কষ্টের কথা বলে যদি কারো আরো কষ্টের কথা শুনতে হয়, কষ্ট বাড়ে, তাহলে তো ঝামেলা। ঠিক আছে, ভালো থাকবেন আপনারা সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।